আমাকে একটা স্কেলার ক্ষেত্র দেওয়া আছে phi is equals to phi of x y z এবং একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে v ভেক্টর vx প্লাস vy প্লাস vj এর ijk ফরম্যাটে। সো স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্রের সাথে সাথে তোমাকে একটা ভেক্টর অপারেটর দেওয়া আছে যেটা হচ্ছে ন্যাবলা, আমরা এটাকে সবাই চিনি। ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এখন গতে তোমাকে বলছে ন্যাবলা ডট ন্যাবলা ক্রস ভি ভেক্টরের মান তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে এখানে প্রথমে তোমাকে ব্র্যাকেটের ভিতরে ক্রস প্রোডাক্ট করতে হবে, তারপর সেই ক্রস প্রোডাক্টের ভ্যালুর সাথে ডট প্রোডাক্ট করতে হবে তোমার ন্যাবলার সাথে। তাহলে প্রথমত আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ন্যাবলা ক্রস ভি ভেক্টর প্রয়োজন, সো এটাকে আমরা কার্ল হিসেবে চিনি, আমরা সবাই এই জিনিসটাকে কার্ল হিসেবে চিনি। তাহলে কার্ল বের করতে হলে আমরা নির্ণায়কের সাহায্য নিই, এটা আমরা সবাই মনে আছে আশা করি। তাহলে প্রথমত আমাদের নির্ণায়কের সাহায্যে লিখতে হলে প্রথম সারিতে আমাদের লিখতে হয় আইজেকে, এটা ডিফল্ট, প্রথম সারিতে সবসময় আইজেকেই লিখতে হবে। দ্বিতীয় সারিতে লিখতে হবে আমাদের ক্রস গুণন করার সময় প্রথমে যেই ভেক্টরটা আসে সেই ভেক্টরের আইজেকে এর সহগ। সো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল অফ জেড, এবং লাস্টে হচ্ছে আমাদের সেকেন্ড যে ভেক্টর আছে সেই ভেক্টরের আইজেকে এর সহগ, সেগুলো হচ্ছে ভিএক্স ভিওয়াই এবং ভিজেড। তাহলে আই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো সেটাকে করতে হবে ডেল ডেল জেড অফ ডেল ডেল ওয়াই অফ ভিজেড মাইনাস ডেল ডেল জেড অফ ভিওয়াই, এটা হচ্ছে আই এর সাপেক্ষে অন্তরজ, মাইনাস তোমার আই এর সাপেক্ষে বিস্তার করবা, জে এর সাপেক্ষে যদি বিস্তার করো তাহলে এখানে হবে ডেল ডেল এক্স অফ ভিজেড মাইনাস ডেল ডেল জেড অফ ভিএক্স প্লাস লাস্ট অফ অল তুমি যদি কে এর সাপেক্ষে বিস্তার করো তাহলে এখানে হবে ডেল ডেল এক্স অফ ভিওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ ভিএক্স। ওকে, সো এটা হচ্ছে আমাদের কার্লের ভ্যালু, যে ভি ভেক্টরে যদি কার্ল করি বা ক্রস প্রোডাক্ট করি তাহলে আমাদের ভ্যালুটা আসছে এটা, যেটা একটা ভেক্টর ফিল্ড। আমরা জানি কোন একটা ভেক্টরে যখন কার্ল করা হয় অথবা ক্রস প্রোডাক্ট করা হয় সেটার ফাইনাল রেজাল্টে কি একটা ভেক্টরই আসে। তাহলে দুইটা ভেক্টরের কি ডট প্রোডাক্ট করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। তাহলে পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ন্যাবলার সাথে আমাদের ন্যাবলা ক্রস ভি ভেক্টর এটার যে ডট প্রোডাক্ট করতে হবে। এবং আমরা জানি আইজেকে আর কে ফরম্যাটে ডট প্রোডাক্ট করার প্রসেস হচ্ছে তুমি আই এর সহগের সাথে মাল্টিপ্লাই করবা, সবগুলা সহগ এরকমভাবে মাল্টিপ্লাই করে যোগ করবা। তাহলে প্রথমত আমাদের ডেল ভিজেড ডেল ওয়াই মাইনাস ডেল ভি ওয়াই ডেল জেড সাথে আই এর সহগ এখানে ডেল ডেল এক্স মাল্টিপ্লাই হবে, তারপরে প্লাস ডেল ভিজেড ডেল এক্স মাইনাস ডেল ভি এক্স ডেল জেড, এটার সাথে আমার জে সহগ মাল্টিপ্লাই হবে, এবং লাস্ট কে এর সহগ মাল্টিপ্লাই হওয়ার জন্য আমাকে ডেল ভি ওয়াই ডেল এক্স মাইনাস ডেল ভি এক্স ডেল ওয়াই, এটার সাথে আমার ডেল ডেল জেড মাল্টিপ্লাই করতে হবে। সো এটা যদি ক্যালকুলেট করো এখন, তো প্রথমত আমার এখানে হবে ডেল ডেল এক্স ডেল ওয়াই অফ ভিজেড মাইনাস ডেল ডেল এক্স ডেল জেড অফ ভি ওয়াই, তারপর আবার এখানে প্লাস, আচ্ছা আমাকে এখানে একটু ভুল গেছে, একটু খেয়াল করো তো, জে এর সহগে কিন্তু এই মাইনাসটা কিন্তু থাকবে না, এই মাইনাস সহ এই পুরো পার্টটাই কিন্তু জে এর সহগের ভিতরে আসবে না। তাহলে এই ভিতরের যে সহগটা আমরা লিখছি এটার ভিতরে হবে মাইনাস, এটার সামনে হবে প্লাস। আশা করি বুঝতে পারছো এই পার্টটা। তাহলে ডেল 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 অফ জেড স্কোয়ার। আচ্ছা দেখো এখানে কিন্তু ডেল জেড হবে না, আমি একটু ভুল করছি, এখানে ডেল ওয়াই হবে এখানে। তাহলে এটা যদি ডেল ওয়াই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ডেল ডেল এক্স ডেল ওয়াই অফ ভিজেড, তারপরে প্লাস ডেল ডেল ওয়াই ডেল জেড অফ ভিএক্স, তারপরে লাস্ট লাইনে ডেল ডেল এক্স ডেল জেড অফ ভিওয়াই, তারপর মাইনাস ডেল ডেল ওয়াই
ডেল জেড অফ ভি এক্স। তো খেয়াল করো, ডেল ওয়াই ডেল জেড ভি এক্স এই দুইটা কাটা, তারপর এখানে ডেল, এই দুইটা পার্ট তোমার কাটা যাবে এবং এই দুইটা পার্ট কাটা যাবে, অর্থাৎ ফাইনালি তোমার যে রেজাল্ট হবে সেটা হচ্ছে 0। সো আশা করি এই পার্টটা বুঝতে পারছো। ঘ নাম্বারে তোমাকে বলছে উদ্দীপকের ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল কত হবে। তার মানে আমার যে ফাই যে ফাংশনটা ছিল প্রশ্নে, দেখো ফাই ফাংশনটা কিন্তু ছিল একটা স্কেলার ফিল্ড। সো এই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট করতে হবে, তারপর এটার আবার কার্ল করতে হবে। সো স্কেলার ফিল্ডটা তো তোমার একেবারে অ্যাকুরেটলি দেয়া নাই যে স্কেলার ফিল্ডটাকে কী ধরবা তোমরা। তাহলে আমরা ধরার জন্য আমাদের নিজেদের বোঝার স্বার্থে স্কেলার ফিল্ডটাকে আমরা সম্পূর্ণ স্কেলার ফিল্ড হিসেবে ট্রিট করব। তাহলে প্রথমত আমাকে গ্রেডিয়েন্ট বের করতে হবে। তাহলে আমি কোন একটা জিনিসের গ্রেডিয়েন্ট কীভাবে বের করি, গ্রেডিয়েন্ট অফ ফাই, এটার মানে হচ্ছে আমার ডেল ডেল এক্স ফাই প্লাস আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ ফাই ইন্টু জে ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ ফাই ডেল ডেল জেড অফ ফাই ইন্টু কে ক্যাপ। তাহলে গ্রেডিয়েন্ট আমরা ইজিলি বের করে ফেলতে পারি, বাট আমাদের এখন কি বের করতে হবে, কার্ল বের করতে হবে। তাহলে এই কার্ল বের করতে হবে এই গ্রেডিয়েন্ট করা ফাংশনটারই, গ্রেডিয়েন্ট অফ ফাই, কারণ আমরা জানি কার্ল কোন একটা ভেক্টর ফিল্ডেরই বের হয়। এখন প্রথমত আমাকে যেই স্কেলার ফিল্ড আসে যে ফাইটা, সেই স্কেলার ফিল্ডটাকে প্রথমে আমাদের ভেক্টর ফিল্ডে কনভার্ট করতে হবে। আর কোনো একটা স্কেলারকে আমরা ভেক্টরে কীভাবে রূপান্তর করি, গ্রেডিয়েন্ট করার মাধ্যমে। সো গ্রেডিয়েন্ট করলে স্কেলার থেকে ভেক্টরে কনভার্ট হয়ে যায়। সো এখন কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ এফ, এটা করার প্রসেস কি, আগের মতোই আমরা নির্ণয়কের সাহায্য যেরকমভাবে আগে করছিলাম এখানে আমরা নির্ণয়কের সাহায্যে করব। যে প্রথম সারিতে আমরা আই জে কে লিখি, দ্বিতীয় সারিতে আমাদের নেভলার যেই, অর্থাৎ কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই মানে কি, নেবলা অফ ফাই। সো নেবলা ক্রস নেবলা অফ ফাই, এটা হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং লাস্টে হচ্ছে তোমার ডেল ডেল জেড। এখন লাস্টে খেয়াল করো, তোমার গ্রেডিয়েন্ট অফ ফাই এর ক্ষেত্রে আই এর সহগ হচ্ছে তোমার ডেল ডেল এক্স অফ ফাই, জে এর সহগ হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ফাই এবং কে এর সহগ হচ্ছে ডেল ডেল জেড অফ ফাই। তাহলে এখানে আমি যদি এই পাশে বিস্তৃতিটা লিখি, আই এর সাপেক্ষে যখন বিস্তৃতি করবা তখন হবে ডেল স্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা এখানে সবগুলোতে কিন্তু স্কোয়ার হবে, ঠিক আছে, আমি কিন্তু স্কোয়ার লিখতে ভুলে গেছি। আচ্ছা মাইনাস ডেল স্কোয়ার ফাই ডেল এক্স, ডেল এক্স না, ডেল জেড ডেল ওয়াই, তারপরে মাইনাস জে ক্যাপ, জে ক্যাপের সাহায্যে বিস্তৃতি করলে ডেল স্কোয়ার ফাই, নিচে হবে ডেল এক্স ডেল জেড, মাইনাস উপরে হবে ডেল স্কোয়ার ফাই ডেল জেড ডেল এক্স, এবং লাস্ট আমাদের কে ক্যাপের সাহায্যে বিস্তৃতি করতে হবে, সেটা হবে আমাদের ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই ডেল এক্স। সো এখন একটু খেয়াল করো আমাদের লাস্টে অ্যান্সারটা কত আসতেছে। এই যে ফাংশনটা আমরা প্রথমে লিখলাম ডেল স্কোয়ার, এই ফাংশনটা দিকে একটু তাকাও, ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই ডেল জেড, এটার সাথে তুমি কি করছো, ডেল স্কোয়ার ফাই ডেল জেড মাইনাস ডেল ওয়াই করছো। সো এই পুরো ফাংশনটার মান 0 হবে। 0 কেন হবে, কারণ হচ্ছে তোমার ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই ডেল জেড, তোমার ফাই ফাংশনটাকে প্রথমে তুমি জেডের সাপেক্ষে অন্তরীকরণ করে পরে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা যা কথা, প্রথমে তুমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে তারপরে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করা একই কথা। অর্থাৎ এই জিনিসটাকে আমরা চাইলে উল্টায় লিখতে পারি। তাহলে সবগুলোর ভিতরে দেখো একই প্রসেসে লেখা, ডেল এক্স ডেল জেড, এখানে আছে ডেল জেড ডেল এক্স, এখানে আছে ডেল এক্স ডেল ওয়াই, এখানে আছে ডেল ওয়াই ডেল এক্স। তো সবগুলোকে রিভার্স করলে সেম তোমার ফাংশন হবে। তাহলে দুইটাকে বিয়োগ দিলে 0 হয়ে যাবে। তাহলে আই এর সহগ 0, জে এর সহগ 0 এবং কে এর সহগ কত, 0, অর্থাৎ এটার পুরো অ্যান্সার মান কি, 0 ভেক্টর। যেহেতু তুমি কার্ল করতেছো তাহলে তোমার অ্যান্সার কিন্তু শুধু 0 হবে না, অবশ্যই মনে করে 0 ভেক্টর লিখে দিবা। অথবা 0 রাখলে সমস্যা হয় না, অনেক সময় স্যাররা মার্কস দিয়ে দেয়, বাট কোনো স্যারস এমন হইতে পারে খাতা দেখতেছে স্যাররা একটু বেশি টেকনিক্যাল বা তারা একটু বেশি খুঁত খোঁজে, তো তাদের জন্যে তোমার 0 ভেক্টরটা তারা খুদ দেখে যে কোন স্টুডেন্টটা 0 ভেক্টর দেখছে তাদের হয়তো ফুল মার্কস দিয়ে দিল। সো সেফ থাকার জন্য 0 ভেক্টর এভাবে অ্যান্সারটা লিখে দিয়ে আসবা। যেহেতু
কোন একটা ভেক্টরের যখন তুমি কার্ল করবা সেটাও একটা ভেক্টর রাশি আসতে হবে, বাট জিরো লিখলে তো শুধু এটা তো ভেক্টর রাশি বোঝায় না, এটা একটা স্কেলার বোঝায়। সো ভেক্টর রাশি বোঝানোর জন্য জিরোর উপর ভেক্টরটা দিয়েছি আমরা। দেখো 7 কেজি ভরের একটা বস্তুর 8 মিটার পার সেকেন্ড বেগে একটা স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে একটা বস্তু স্থির ছিল, তার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এবং সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। তাহলে দ্বিতীয়ত তোমার এই তোমার লাস্টে যেই বস্তুটার কথা বলা আছে সেটা কোন বস্তুটা, 7 কেজি ভরের বস্তুটা নাকি স্থির বস্তুটা, সেটা তোমাকে বুঝতে হবে। আদি বেগের 1/4 বেগ নিয়ে সে চলতে থাকে এই কথাটা থেকে। কারণ স্থির বস্তুটা কিন্তু তোমার আদিতে কি ছিল, ধরো এটা হচ্ছে একটা বস্তু, সে একটা নির্দিষ্ট ভ্যালোসিটি নিয়ে আসতেছে, এটার ভর হচ্ছে 7 কেজি, এবং সে যে ভ্যালোসিটি নিয়ে আসতেছে সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সে সংঘর্ষে লিপ্ত হয়েছে এমন একটা বস্তুর সাথে যেটার ভর হচ্ছে m, বাট সেটার ভ্যালোসিটি কত, 0। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তাহলে তোমার এই এই তোমার দ্বিতীয় যে স্থির বস্তুটা আছে, সেই স্থির বস্তুর যদি তোমার ব্যাগ যদি এখানে বলা থাকতো আদি বেগের 1/4 হয়েছে, তাহলে 0-র 1/4 যদি করতো সেটা কত হইতো, 0ই হইতো। তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে লাস্টে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেখানে যে বস্তুটা, সেটা দিয়ে মেইনলি আমার প্রথম বস্তুটাকে মিন করছে, যে 8 মিটার পার সেকেন্ডে 1/4 বেগ নিয়ে চলতে থাকে। তাহলে সংঘর্ষের পরে আমার প্রথম বস্তুটা 1/4 বেগ নিয়ে চলতে থাকে, মানে হচ্ছে 8/4 বেগ, অথবা 2 মিটার পার সেকেন্ড নিয়ে আমার 7 কেজি ভরের বস্তুটা চলতে থাকে, এবং আমার m ভরের বস্তুটাও v অন্য কোনো একটা বেগ, ধরো v2 ভ্যালোসিটি নিয়ে চলতে থাকে। তাহলে আমি যদি এটাকে ধরি m1, এটাকে ধরি m2, এবং এটাকে আমরা ধরি v2, এবং এই যে 2 মিটার পার সেকেন্ড এটার ভ্যালোসিটি, এটাকে আমরা v1 ধরলাম। বোঝা গেছে? তাহলে আমাকে বের করতে বলছে গতে প্রথম যে স্থির বস্তুটা ছিল, অর্থাৎ যে বস্তুটা স্থির অবস্থায় ছিল তার ভর কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা কিভাবে করতে পারি, এখানে খেয়াল করো, তোমাকে কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ইউজ করে এখানে যদি করতে চাও তোমরা, তাহলে এখানে কিন্তু দুইটা ইনফরমেশন নাই। একটা হচ্ছে প্রথমত দ্বিতীয় বস্তুর ভর নাই, এবং দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে কোন বেগে যাইতেছে সেটা নাই। তাহলে ভরবেগ থেকে করার চেয়ে বেটার হচ্ছে তোমরা আরেকটা ইকুয়েশন ইউজ করো, সেটা হচ্ছে v1 প্রাইম, বা 1 নম্বর বস্তুর শেষ বেগের যে ইকুয়েশন সেটা দিয়ে। আমরা জানি 1 নম্বর বস্তুর শেষ বেগের ইকুয়েশন হচ্ছে m1 মাইনাস m2, m1 প্লাস m2 ইন্টু v1, বা আমরা এটাকে v1 প্রাইম দিই শেষ বেগ বোঝানোর জন্য। v1 মানে হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ, প্লাস 2m2 m1 প্লাস m2 ইন্টু v2, অর্থাৎ 2 নম্বর বস্তুর যে আদি বেগ সেটা। আচ্ছা, এটাকে তাহলে আমরা প্রাইম দিব, আর আদি বেগকে v1 v2 ধরবো। ওকে, এখন খেয়াল করো, v নাম্বার বস্তুর আদি বেগ কিন্তু 0, কারণ তার সে স্থির অবস্থায় ছিল। তাহলে এই পুরো টার্মটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে v1 প্রাইম মানে 1 নম্বর বস্তুর শেষ বেগ কত সংঘর্ষের পরে, 2 মিটার পার সেকেন্ড, প্রশ্নে বলা আছে এটা। তাহলে m1 মাইনাস m2, তাহলে 7 কেজি মাইনাস m, তারপর নিচে হবে 7 প্লাস m ইন্টু 1 নম্বর বস্তুর আদি বেগ কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি এখন ক্যালকুলেট করো এটা, তো এটার ক্ষেত্রে তোমার m এর মানটা অ্যারাউন্ড 4.2 কিলোগ্রাম এটা আসতেছে তোমার মান। ঠিক আছে, ক্যালকুলেশনটা আবার একটু করে দেখো, আমার ভুল থাকতে পারে। আচ্ছা, ঘ নম্বরে উদ্দীপকের সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সেটা আমাকে বের করতে হবে। সো সংঘর্ষ স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক কখন হয় আমরা আশা করি জানি। আমরা জানি সংঘর্ষ স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক এটার সাথে গতিশক্তির সংরক্ষণশীলতার সম্পর্ক আছে। সো আমরা দেখব যে সংঘর্ষটা যে ঘটছে সেই সংঘর্ষে গতিশক্তি সংরক্ষণশীল থাকতেছে নাকি সংরক্ষণ থাকতেছে না, গতিশক্তি সংরক্ষিত থাকে নাকি না। যদি গতিশক্তি সংরক্ষণ থাকে তাহলে আমরা জানি সংঘর্ষগুলো কি হয়, স্থিতিস্থাপক হয়। আর যদি গতিশক্তি তোমার সংরক্ষণশীল না থাকে তাহলে সেটা হবে অস্থিতিস্থাপক। তার মানে সংঘর্ষের পূর্বে এবং পরে আমাদের গতিশক্তি যেহেতু বের করতে হবে, এখন আমাদের সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করার জন্যে ইকে অফ 1 সেটা যদি আমরা বের করি, তাহলে সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুরই আদি বেগ আমাদের জানা আছে, দুইটা বস্তুরই ভর এখন আমরা জানা আছে। সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভর হচ্ছে 7 কেজি, প্রথম বস্তুর ব্যাগ ছিল 8 স্কোয়ার,
সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভর ছিল 4.2 কেজি, যেটা আমরা গতে বের করছি, বাট প্রথম বস্তুর ব্যাগ কিন্তু 0, কারণ সে স্থির অবস্থায় ছিল। তাহলে তুমি যদি শুধুমাত্র এটা ক্যালকুলেট করো, তাহলে সংঘর্ষের পূর্বে তোমার মোট শক্তি, শুধু শক্তি না, মোট গতিশক্তি বের হবে 224 জুল। তাহলে সংঘর্ষের পূর্বে যে মোট গতিশক্তি, সেটা তোমার সংঘর্ষের পরেও মোট গতিশক্তির সমান হইতে হবে। দ্যাট মিন্স সংঘর্ষের পরে আমাদের মোট গতিশক্তির জন্য সংঘর্ষের পরে তোমার ওই বস্তুটার মোট ভর এবং মোট ব্যাগ গুণ দিতে হবে। তাহলে হাফ ইন্টু প্রথম বস্তুর ভর কত, 7 কেজি, এবং প্রথম বস্তুরই তোমার শেষ বেগ কত সংঘর্ষের শেষে, 2 মিটার পার সেকেন্ড, প্লাস হাফ ইন্টু দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 4.2 কেজি, এবং দ্বিতীয় বস্তুর ভেলোসিটি কত সেটা কি আমরা জানি? না, সেটা আমরা জানি না। সো আমাদের প্রথম কথা হচ্ছে সেটা আমরা প্রথমে বের করব। কিভাবে বের করব? এবার যেহেতু আমরা একটা এক্সট্রা ইনফরমেশন জানি, দ্বিতীয় বস্তুর ভরটা আমরা জেনে গেছি, তাহলে এখন আমরা ভরবেগ সংরক্ষণশীলতা নীতি ইউজ করতে পারি। যে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি। সো ভরবেগ সংরক্ষণশীলতা নীতি কি বলে? সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের পরবর্তী মোট ভরবেগের সমান। এবং যেহেতু সবগুলা বস্তু ধরো সংঘর্ষ করার মুহূর্ত থেকে একেবারে সংঘর্ষের পরে একই ডিরেকশনে যাইতেছে, তাহলে সবগুলা ভরবেগ শুধুমাত্র সিম্পলি যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সংঘর্ষের পূর্বের জন্য প্রথম বস্তুর ভর ছিল 7 কেজি, প্রথম বস্তুর ব্যাগ হচ্ছে 8। সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর ভর 4.2 কেজি, ব্যাগ হচ্ছে 0, এবং সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভর 7 কেজি, ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, বাট দ্বিতীয় বস্তুর ভর 4.2 কেজি হইলেও তার ব্যাগ কত সেটা জানি না, সেটাই আমরা এখানে কি করব, বের করব v2 প্রাইম। তাহলে এখন v2 প্রাইম বের করার জন্য কি করতে হবে আমাদের? 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে ভেলোসিটির জায়গায় 10 স্কোয়ার এটা বসাইতে হবে। তাহলে 10 স্কোয়ার ইন্টু 4.2 ডিভাইডেড বাই 2, তারপর যোগ করবা 4 ইন্টু 7 ডিভাইড বাই 2। বাট এটা যদি করো দেখবা এক্স্যাক্টলি তোমার 224 জুলের সমান হবে। তাহলে যেহেতু দুইটা সমান হয়েছে, তাহলে EK1 ইজ ইকুয়ালস টু EK2, মানে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সংঘর্ষের পরে মোট গতিশক্তির সমান। তাহলে আমার যে সংঘর্ষটা, সেটাকে আমরা কি বলতে পারি? একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, 8 মিটার প্রশস্ত এবং 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট তুমি একটি ব্যাংকিংযুক্ত রাস্তার বাঁকে একটি গাড়ি 25 কিলোমিটার পার বেগে চালিয়ে নিরাপদে বাঁক নিতে পারো। এখন রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5 এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সো প্রথমত বলছে রাস্তার যে ব্যাংকিং উচ্চতা আছে সেটা নির্ণয় করতে হবে। সো আমরা তো জানি ব্যাংকিং উচ্চতা যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা একটা রাস্তা যখন তৈরি করি, সেই রাস্তা তৈরি করার সময় ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত রাস্তাটাকে একটু উঁচু করে বানাই। ফলে আমার এখানে ভিতরে যে কোণটা তৈরি হয়, সেই কোণটাকে আমরা বলি ব্যাংকিং কোণ, এবং যেই যতটুকু অংশ উঁচু করলাম সেটাই হচ্ছে আমাদের ব্যাংকিং উচ্চতা। এবং রাস্তার প্রশস্ত হচ্ছে 8 মিটার, যেটা হচ্ছে এই পার্টটা। সো এখন আমাকে নিরাপদে পার হওয়ার যে ভেলোসিটি, অর্থাৎ নিরাপদ যে ব্যাগ, সো নিরাপদ পার হওয়ার ভেলোসিটি কিন্তু একটাই থাকে, যে তুমি এই রাস্তা যে নিরাপদে সর্বোচ্চ কত ব্যাগ চালাইয়া পার হইতে পারবা, সেই কনসেপ্ট অনুযায়ী তোমাকে একটাই মাত্র ভেলোসিটি এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। সো আমরা এটাকে এজিউম করে নিলাম এটা হচ্ছে তোমার ওই রাস্তায় চালানোর সর্বোচ্চ ভেলোসিটি 25 কিলোমিটার পার আওয়ার, যেটাকে মিটার পার সেকেন্ডে নিলে 6.94 মিটার পার সেকেন্ড হবে। সো আমরা তো জানি, আমরা আগে অনেক এই ম্যাথ করছি এই চ্যানেলে, যে আমরা যখন রাস্তার ব্যাংকিং কোণ বের করি, ব্যাংকিং কোণের যে দুইটা ইকুয়েশন, এটার ভিতরে প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 8h ডিভাইডেড বাই 8। এই যে রাস্তার মেজারমেন্ট থেকে আমরা ব্যাংকিং কোণের যে মানটা বের করি সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ব্যাংকিং কোণ। এবং আরেকটা ইকুয়েশন tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই RG। এই ইকুয়েশন দিয়ে আমরা যেই ব্যাংকিং কোণটা বের করি সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ব্যাংকিং কোণ। সো রিকোয়ার্ড ব্যাংকিং কোণ এবং অ্যাকচুয়াল ব্যাংকিং কোণ দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু আমাদের কোনো সময় রিকোয়ার্ড ব্যাংকিং কোণের যে মানটা সেটা অ্যাকচুয়াল ব্যাংকিং কোণের সমান হয়ে যায় যখন আমাদের ভি ম্যাক্স দেওয়া থাকে। অর্থাৎ তুমি
ওই রাস্তায় যে ভেলোসিটিতে চালাতে পারবা গাড়ি সেটা কিন্তু ফিক্সড না। তুমি চাইলেই 25 কিলোমিটার পার আওয়ারের বেশি বেগে যাইতে পারবা না। তাহলে সর্বোচ্চ ভেলোসিটিটা দেয়া থাকলে সেটা কিন্তু তোমাকে একটা ফিক্সড ভেলোসিটির বেশি যাইতে দিতেছে না। তাহলে সেটা তোমার কি সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগ দিয়ে যখন ক্যালকুলেশনটা করবা সেটা দিয়েই তুমি কি অ্যাকচুয়াল যে ব্যাংকিং কোণটা সেটা পাবা। তাহলে আমাদের ম্যাথের জন্যে দুইটা দিয়ে আমরা কি অ্যাকচুয়াল ব্যাংকিং কোণটা অ্যানালাইসিস করতে পারবো। তাহলে প্রথমত আমরা যদি ব্যাংকিং কোণের মান বের করি, থিটা হচ্ছে tan ইনভার্স ভি স্কোয়ার, ভি এর মান হচ্ছে 6.94 হোল স্কোয়ার ইন্টু আর জি। এখন রাস্তার ব্যাসার্ধ প্রশ্নে দেওয়া আছে 50 মিটার, তাহলে নিচে হবে 50 ইন্টু 9.8। তাহলে আমি যদি এটা বের করি শিফট tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, তো 6.94 স্কোয়ার ডিভাইড বাই 50 ইন্টু 9.8। সো ব্যাংকিং কোণের মান আসতেছে প্রায় 5.61 ডিগ্রি। তাহলে এই 5.61 ডিগ্রি যদি আমার এইখানের যে রাস্তাটা বানাইছি সেই বানানোর যে ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যদি 5.61 ডিগ্রি হয়, তাহলে আমাকে উচ্চতা কতটুকু রাখতে হবে এই ইকুয়েশন থেকে আমরা বের করব। এই ইকুয়েশন থেকে আমরা যদি এইচ বের করি, এইচ হচ্ছে 8 ইন্টু সাইন থিটা, অর্থাৎ আমাদের 8-এর সাথে আমাদের সাইন অ্যান্সার এই ভ্যালুটা যদি আমরা করি, এটার যে উচ্চতা আসতেছে ব্যাংকিং উচ্চতা সেটা হচ্ছে 0.7825 মিটার, অথবা সেন্টিমিটারে যদি কেউ নিতে চাও 78.25 সেন্টিমিটার। ওকে, সো এটা হচ্ছে গ নম্বরের ম্যাথ, যে তোমার যে রাস্তার ব্যাংকিং উচ্চতা সেটা হচ্ছে 0.7825 মিটার। বাট ঘতে বলছে তোমার রাস্তাটা যদি ব্যাংকিংহীন হয়, অর্থাৎ রাস্তার কোনো ব্যাংকিং নাই, তারপরেও গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে কি না। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, যে রাস্তার ব্যাংকিং না থাকলে রাস্তা গাড়ি তো উল্টায় যাওয়ার কথা, এরকম তো আমরা পড়ছিলাম। বাট আমরা যখন ব্যাংকিং কোণ যখন টপিকটা পড়ছিলাম, বাট ব্যাংকিং কোণের যে ডিরাইভেশনগুলো করছিলাম, tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, অথবা সাইন থিটা ইজ ইকুয়ালস টু এইচ বাই আর বা এইচ বাই ডি, এই যে ডেরিভেশনগুলোতে একটা অ্যাজাম্পশন ছিল কি, রাস্তা আমাদের ছিল ঘর্ষণহীন। সো রাস্তায় যদি ঘর্ষণ চলে আসতো তখন কিন্তু tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি ইকুয়েশন কিন্তু এটা হবে না। রাস্তায় যখন ঘর্ষণ চলে আসে তখন ব্যাংকিং কোণের ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যায়। বাট আমাকে গ নাম্বারে আমাকে ঘর্ষণহীন ধরেই আমাদের করতে বলছে, কারণ প্রথম কেজে ঘর্ষণহীন সেটা নিয়ে মেনে চলতে বলছে আমাকে। বাট পরবর্তী কেজে আমাকে বলছে রাস্তাটাকে তুমি এখন ঘর্ষণবিহীন যদি মনে করো, ব্যাংকিংবিহীন মনে করো। সো ব্যাংকিংবিহীন যদি হয়, এখন একটা যদি বাঁক থাকে, চিন্তা করো এরকম যে এটা হচ্ছে একটা রাস্তার বাঁক, এখন তুমি একটা বক্রাকার পথে গাড়িটা চালাতে চাইতেছো, রাস্তায় যদি ঘর্ষণও না থাকে আবার ব্যাংকিংও যদি না থাকে, তোমাকে যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগানটা সেটা তোমাকে কে দিবে? কারণ তুমি আর চাকা স্লিপ হয়ে যাবে ঘর্ষণ না থাকার ফলে, এবং ব্যাংকিং না থাকার ফলে তুমি উল্টায় যাবা। ফলে তোমাকে যদি নিরাপদে বাঁক থাকতে হয়, তাহলে হয় তোমাকে ব্যাংকিং থাকতে হবে অথবা তোমাকে ঘর্ষণ থাকতে হবে, যে কোনো একটা উপস্থিত থাকতে হবে। এবং ঘতে আমাকে বলছে ব্যাংকিংটাকে উপেক্ষা করতে। তাহলে ব্যাংকিং উপেক্ষা করার মানেই হচ্ছে তোমাকে এখানে বলে দিছে তুমি ঘর্ষণটাকে কাউন্টে নাও। তাহলে ঘর্ষণটাকে তুমি যদি কাউন্টে নাও, এখন তোমাকে বের করতে হবে প্রয়োজনে কেন্দ্রমুখী বলের সমপরিমাণ ঘর্ষণ বলের যোগান কি এখানে দিতে পারবে কি পারবে না। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে আমাদের কেন্দ্রমুখী বলের কতটুকু দিতে হবে এখানে সেটা বের করতে হবে। সো আমরা জানি কেন্দ্রমুখী বলের ইকুয়েশন হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখন বস্তুর যে ভর সেটা কি দেওয়া আছে এখানে? বস্তুর ভর তো এখানে দেয়া নেই। আচ্ছা, বস্তুর ভর দেয়া না থাক, আমরা এখানে এম ধরেই করি, এম ইন্টু ভি স্কোয়ার বাই আর। ভি এর মান 6.94 হোল স্কোয়ার এবং আর এর মান হচ্ছে 50। সো এই পরিমাণ যেই বলটা আমাদের আছে কেন্দ্রমুখী বল, সেই বলের যোগান এখন দিতে হবে কাকে? অপোজিট ডিরেকশনে তোমাকে ঘর্ষণকে দিতে হবে। তার মানে তোমাকে কোন ধরনের বল প্রয়োজন? ঘর্ষণ বল। এখন আমরা জানি ঘর্ষণ বল এফকে মিউকে ইন্টু আর। মিউকে ইন্টু যেহেতু আর, এখানে গাড়িটা যেহেতু ব্যাংকিংয়ে নাই, সেটা একবারে কি তোমার ভূমির সাথে একেবারে উলম্বভাবে কি অবস্থান করবে, বা ভূমির সাথে একেবারে লেভেলে অবস্থান করবে। তাহলে এটার যে উলম্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু ভূমির সাথে একেবারে লম্বতে থাকবে 90 ডিগ্রিতে, এবং নিচের দিকে থাকবে এমজি। তাহলে এখানে মিউকে ইন্টু এমজি
এটা হচ্ছে তোমার ঘর্ষণ বল। এখানে কি তোমার মানগুলো দেওয়া আছে? হ্যাঁ, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তোমার 0.5। তাহলে ঘর্ষণ গুণাঙ্ককে 0.5 ধরো। এম এর ভ্যালু যেহেতু জানো না, তাহলে এখানে এমই ধরলাম আমরা, এবং জি এর ভ্যালু 9.8। তাহলে 9.8 ইন্টু 0.5, 9.8, তার মানে 4.9 এম। এবং এই ভ্যালুটাও আমরা একটু ক্যালকুলেট করি, 6.94 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 50। এটা হচ্ছে তোমার 0.9632 এম। তাহলে ক্লিয়ারলি দেখতে পাইতেছো আমার যে এফ কেটা, অর্থাৎ ফ্রিকশন যে ফোর্সটা, সেটা কি আমার বেশি না এফসি থেকে? মানে জিনিসটা হচ্ছে এরকম, তোমার কেন্দ্রমুখী বলটা হচ্ছে তোমার প্রয়োজনীয় বেগ বা তোমার দরকার যে বলটা, সেটা হচ্ছে 0.9632 এম, বা এখানে তোমার এম এর মান 1 কেজি ধরেই নাও না, ধরো 1 কেজি, তাহলে তোমাকে 0.9632 নিউটন কেন্দ্রমুখী বল দরকার। বাট তোমার ঘর্ষণ তোমাকে সর্বোচ্চ কি পরিমাণ ঘর্ষণ বল দিতে পারবে? 4.9 নিউটন ঘর্ষণ বল দিতে পারবে। তাহলে তোমার ঘর্ষণ বল কি তোমার 0.9632 নিউটনের যে প্রয়োজনীয়তা, সেটাকে কি পূরণ করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে যেহেতু তোমার ঘর্ষণ বলের মান তোমার বড় হয়েছে কেন্দ্রমুখী বলের মানের চেয়ে, তাহলে আমরা বলতে পারি যে তোমার যদি এখানে ব্যাংকিং নাও থাকে, তারপরেও সে কী হবে? নিরাপদে পার হতে পারবে। সো নিরাপদে পার হতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই কনসেপ্টটা ম্যাথ বইয়ের ভিতরে খুব বেশি আলোচনা নাই। এখানে তোমার ঘর্ষণ যুক্ত থাকলে রাস্তায়, ব্যাংকিং না থাকলে কী ধরনের চেঞ্জ হবে রাস্তার ভিতরে, সেগুলো কিন্তু বেশি বলা নাই প্রশ্নে বইয়ের ভিতরে। সো অনেকে এখানে যে জিনিসগুলো বোঝাইছি এটা নাও বুঝতে পারো, বাট আমাকে কমেন্ট করবা, আমি কমেন্টে সবাইকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে তোমার 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে 1.5 মিটার, এবং একটা পাম্প বলা আছে 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। সো সে 25 মিনিটে খালি করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। পরবর্তীতে তুমি কি করছো? 0.82 হর্স পাওয়ারের আরেকটা পাম্প তুমি অ্যাড করছো, দ্বিতীয় আরেকটা পাম্প অ্যাড করছো, সেটা দিয়ে তুমি বাকি পানিটা উত্তোলন করছো। পানির ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ তোমাকে ইউজ করতে বলা আছে 1000 এবং 9.8। গতে তোমাকে বলছে প্রথম পাম্পটার কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা, সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে প্রথম পাম্পের অশ্ব ক্ষমতা যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম পাম্পটা 25 মিনিটে কুয়াটাকে পানি শুদ্ধ করতে পারতো, বাট সে 1/3 পানি উত্তোলন করার পর নষ্ট হয়ে গেছে। তাহলে 1/3 পানি তুলতে তার কতটুকু সময় লাগবে? সো যেহেতু 1/3 পানি তুলতে কতটুকু সময় লাগবে সেটার এক্স্যাক্টলি কোনো কিছু বলা নাই, প্রথম 25 মিনিটে সে পানিটাকে পুরো পানি শূন্য করতে পারে সেটার ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা এজিউম করে নিলাম 1/3 পানি তুলতেও তার 25 মিনিট সময় লাগছে, অর্থাৎ তার হচ্ছে রান টাইম 25 মিনিট। সে 25 মিনিটে পুরো সম্পূর্ণ পানি খালি করতে পারতো, কিন্তু এই কেসের ক্ষেত্রে সে 1/3 পানি তোলার পর নষ্ট হয়ে গেছে। তাহলে সে 25 মিনিট চলছে, সেটা আমরা ধরে নিলাম। তাহলে এখন যদি আমাকে কার্যকর ক্ষমতা বের করতে হয়, তাহলে আমরা জানি ক্ষমতার যে ইকুয়েশন P = W/T, অর্থাৎ আমাদের কী পরিমাণ কাজ করা হয়েছে এবং সময়টাই, দুইটাই লাগবে আমাদের। সময়টা তো আমরা বের করে ফেলছি, সময় 25 মিনিট আমরা জানি। এখন ডাব্লিউটাই আমরা বের করব। আমরা ডাব্লিউ জানি আমরা mgh অ্যাভারেজ, যেহেতু এখানে সম্পূর্ণরূপে খালি করা হয়েছে পাম্পটা, এটার কথা বলা আছে যে তাহলে খালি করার অর্থ হচ্ছে তোমার প্রতি মুহূর্তে তোমার পাম্প দ্বারা যে উচ্চতাটা কাভার করতে হবে পানির, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তাইলে এইচ অ্যাভারেজ তোমাকে নিতে হবে। তাহলে প্রথমত আমরা এখানে একটা চিত্র আঁকি। দেখো এই চিত্রে ধরো এটা হচ্ছে আমাদের একটা পাম্প, এই পাম্পের এটা একটা আমাদের কুয়াটা, এই কুয়াটা সম্পূর্ণটা পূর্ণ আছে ধরো আমরা। তাহলে এই সম্পূর্ণটার 1/3 সে খালি করছে। তাহলে সম্পূর্ণটাকে যদি আমরা 3টা ভাগ করি, এটার 1/3 সে খালি করছে। এবং এটার যেই মেজারমেন্টগুলো দেওয়া আছে, সেটার একটা হচ্ছে তোমার 10 মিটার হচ্ছে গভীরতা এবং ব্যাস হচ্ছে 1.5 মিটার। সো গভীরতা হচ্ছে 10 মিটার, তাহলে প্রতিটা ভাগ হচ্ছে তোমার 10/3 করে, এবং তোমার যে ব্যাস সেটা বলছে 1.5 মিটার। তাহলে ব্যাস হচ্ছে আমাদের 1.5 মিটার। তাহলে প্রথমত আমাকে কৃতকাজ বের করার জন্য কি প্রয়োজন? ভর প্রয়োজন।
তাহলে আমাদের ভর কত হবে? টোটাল ভরের 1/3। টোটাল ভরটা আমরা কি বের করব? টোটাল ভর হচ্ছে ঘনত্ব ইন্টু টোটাল আয়তন ইন্টু 1/3। তাহলে ঘনত্বর মান 1000 আমরা জানি, ইন্টু আয়তন। এখানে যেহেতু এটা সিলিন্ড্রিকার শেপের, তাহলে সিলিন্ডারের যে আয়তনের ইকুয়েশন পাই আর স্কোয়ার এইচ, সেটা আমরা ইউজ করব। তাহলে তোমার ব্যাস দেওয়া আছে 1.5 মিটার, তাহলে তোমার ব্যাসার্ধ কত হবে? 0.75 মিটার। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, সম্পূর্ণ উচ্চতা হচ্ছে তোমার 10 মিটার। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা দিয়ে তুমি আয়তন পাবা এবং এটাকে তোমার 1/3 করতে হবে। সো 17671.5 ইন্টু 1/3। সো এটাকে যদি আমরা 1/3 করি তো 5890.5 কেজি পানি আমাকে তুলতে হয়েছে কতটুকু সরণে। সো এখন সরণটাই আমাকে বের করতে হবে। সো গড় সরণ সেটা বের করার একটা সহজ সূত্র আছে। সূত্রটা হচ্ছে, তুমি দুইটা সরণের যোগফল লিখতে হবে উপরের। একটা হচ্ছে তোমার একটার বালতি উপর থেকে নিচে যদি ফেলি, ধরো পানি কতটুকু খালি করছি আমরা? এই অংশ জুড়ে খালি করছি, এই যে ছোট্ট অংশের পানি, এই অংশের পানি খালি হয়েছে। এই অংশের পানিটা খালি করার জন্যে সর্বপ্রথম বালতি পানি তোলার জন্য, অর্থাৎ পানির যে প্রথম লেয়ারটা, সেই লেয়ারটা তোলার জন্য বালতিকে তোমার কতটুকু নিচে ফেলতে হবে বা পাম্পটাকে কতটুকু সরণ করতে হবে সেটা লিখতে হবে। এবং সেটা কত হবে? সেটা কিন্তু 0 হবে। খেয়াল করো, প্রথম লেয়ারের যে পানিটা সেটা কিন্তু একেবারে সারফেসেই আছে। তাহলে সেই পানিটা তোলার জন্য পাম্পকে কোনো শক্তি দিতে হবে না বা কোনো কাজই করতে হবে না, কারণ এটাকে একেবারে সারফেসেই আছে পানিটা। সেই ডিস্টেন্সটাকে আমরা লিখব 0, প্লাস সর্বশেষ লেয়ারের পানি তুলতে তোমার পাম্পটা যতটুকু নিচে নামতে হবে সেটা, অর্থাৎ সর্বশেষ লেয়ার মানে আমাদের এই যে 1/3 যেখানে শেষ হয়েছে, সেই লেয়ারটার পানি তুলতে হলে পাম্পটাকে আমাকে নামতে হবে কতটুকু নিচের দিকে, সেটাকে আমাদের নিতে হবে। খেয়াল করো, উপর থেকে কিন্তু তোমার 10/3 নিচে নামতে হবে এখানে, কারণ এতটুকু ডিস্টেন্স কিন্তু 10/3। তাহলে এই দুইটার গড় নিতে হবে আমাদের। তাহলে 10/6 অথবা আমরা লিখতে পারি 5/3 মিটার হচ্ছে আমাদের গড় সরণ। তাহলে এখন আমরা চাইলে ক্ষমতা বের করতে পারি। আমাদের এম এর মান আমরা জানি 5890.5 ইন্টু 9.8। এইচ হচ্ছে আমাদের 5/3 ডিভাইড বাই টাইম হচ্ছে আমাদের কত? প্রশ্নে বলা আছে 25 মিনিট। তাহলে 25 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এই সবগুলো ভ্যালু যদি আমরা উপরে গুণ দিই, এম ইন্টু 9.8 ইন্টু 5/3 ডিভাইড বাই 25 ইন্টু 60। সো আমাদের যে অশ্ব ক্ষমতা আসে সেটা হচ্ছে 64.141 ওয়াট ক্ষমতা। বাট আমাকে তো অ্যান্সার বের করতে কি সে বলছে? অশ্ব ক্ষমতা। সো এটাকে 746 দিয়ে ভাগ দাও, তাহলে অশ্ব ক্ষমতা দেখবা 0.0859 হর্স পাওয়ার হবে অ্যান্সার। ওকে, সো কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক থাকলে এটা একটু দেখে নিও আর কমেন্টে উল্লেখ করে দিও যাতে বাকিরাও বুঝতে পারে। আচ্ছা, সো গ নাম্বার গেল। এখন আমরা করি ঘ নাম্বার। উদ্দীপকের কুয়াটার প্রথম 1/3 এবং তৃতীয় 1/3 যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক হবে নাকি ভিন্ন হবে? তাহলে প্রথমত, প্রথম পাম্প দিয়ে আমরা প্রথম 1/3 পানি খালি করতে কি টাইমটা লাগবে সেটা কিন্তু গতে ইউজ করছি। সো গতে আমরা কত ইউজ করছি সেই টাইমটা 25 মিনিট। তাহলে 25 মিনিট, এটা হচ্ছে আমাদের T1 এর ভ্যালু। এটা আমাদের বের করতে হবেই না, আমাকে শুধু বের করতে হবে দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে কী পরিমাণ টাইম লাগবে তৃতীয় নিচের এই পার্টটা, তৃতীয় 1/3 মানে হচ্ছে নিচেরটা। প্রথম 1/3 হচ্ছে এটা, দ্বিতীয় 1/3 এটা, তৃতীয় 1/3 হচ্ছে কি ওইটা। ঠিক আছে, তাহলে আমাদের এটা বের করতে হবে এখন। তো যদি আমাদের তৃতীয় 1/3 বের করতে হয় তাহলে আমরা প্রথমত আমাদের চিত্রটা একটু আরেকবার এঁকে নিই। ধরো এটা হচ্ছে আমাদের যে পাম্পটা, সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম, প্রতিটা ভাগ হচ্ছে 10/3 করে। তাহলে আমাদের এতটুকু হাইট কত হবে? 10/3 ইন্টু 2, 10/3 ইন্টু 2, অর্থাৎ একেবারে উপর সারফেস থেকে আমাদের নিচের পানি নেওয়া শুরু করব যেই সারফেসে,
সেই পানি শুরু করার সারফেস হচ্ছে 10/3 × 2 এবং শেষ করব কোথায় 10/3 × 3 অর্থাৎ একেবারে সম্পূর্ণ 10-এ কিন্তু আমরা শেষ করব। সো আমরা কেন এই দুইটা ভ্যালু লিখতেছি, কারণ হচ্ছে আমরা জানি তৃতীয় কেসের ক্ষেত্রেও আমাদের অ্যাভারেজ সরণটা লাগবে। তাহলে অ্যাভারেজ সরণটা আমরা আগে থেকে বের করে নিতে চাই। সো অ্যাভারেজ সরণটা যে কীভাবে বের করতাম আমরা আরেকটাবার মনে করি। আমার যতটুকু পানি বের করা আমার টার্গেট, সেই পানি বের করার প্রথম যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাকে উপরে তুলতে, একেবারে এই জায়গায় তুলতে আমার কতটুকু নিচে নামতে হবে মোটরটাকে নিয়ে, অথবা বালতি দিয়ে চিন্তা করতে পারো বোঝার স্বার্থে। এটা হচ্ছে তোমার 10/3 × 2 মিটার, অর্থাৎ 20/3 মিটার নিচে নামতে হবে প্রথম লেয়ারের পানি তোলার জন্যে। এরকমভাবে তুমি প্রতি লেয়ার পানি তুলতেছো, একেবারে লাস্ট লেয়ারের পানি যখন তুলে ফেলবা তখন তোমাকে উপর থেকে একেবারে 10 মিটার নিচে নামতে হবে। সো এইটা /2, তাহলে 20/3 + 10, এটাকে যখন 2 দিয়ে ভাগ দেব 25/3। সো 25/3 এটা হচ্ছে আমাদের গড় সরণের ভ্যালু। সো এটা যদি গড় সরণ হয়, এখন আমাদের কৃতকাজ বের করা ইজি হবে। কৃতকাজ হচ্ছে M'(G H average'). তাহলে M' ভ্যালু কত? M' হচ্ছে 1/3 ভর। এখন পানির যেহেতু ঘনত্ব সমান, তোমার প্রথম 1/3 ভর যতটুকু, দ্বিতীয় 1/3 ভর যতটুকু, তৃতীয় 1/3 ভর সেমই হবে। তাহলে প্রথম 1/3 ভর তো আমরা গতে বের করছি, সেটা কত? 5890.5 × 9.8 × 25/3। তাহলে এটা ইন্টু 9.8, 5890.5। তাহলে এটা করলে দেখবে তোমার কৃতকাজের ভ্যালু আসে 481,057.5 জুল। তাহলে এখন আমাকে টাইম বের করতে হবে T2। তাহলে আমরা জানি T2 হচ্ছে W2/P2। সো W2 তো আমরা এখন একটু আগে বের করলাম 481,057.5। এখন ক্ষমতা আমাকে বের করতে হবে। এখন প্রশ্ন দেখো তো ক্ষমতা কত দিছে। দ্বিতীয় পাম্পের ক্ষমতা হচ্ছে 0.82 হর্স পাওয়ার। সো দ্বিতীয় পাম্পের ক্ষমতা যেহেতু 0.82 হর্স পাওয়ার, এটাকে আমরা ওয়াটে নিয়ে গেলাম 746 দিয়ে গুণ দিয়ে। তাহলে এখন আমাকে টাইম বের করতে হবে 0.82 × 746। সো আমাকে সেকেন্ড ইউনিটে আমার মান বের হয়েছে 786.4 সেকেন্ড। সো এটাকে যদি আমরা মিনিট নিয়ে কম্পেয়ার করি, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ দিতে হবে, প্রায় 13 মিনিট লাগবে। সো 13.10 মিনিট লাগতেছে আমার দ্বিতীয় পাম্পটা দিয়ে থার্ড 1/3টাকে খালি করতে। তাহলে ক্লিয়ারলি দেখতে পাইছো যে এখানে T1 এবং T2 এই দুইটা ভ্যালু কিন্তু সমান না। ওকে, সো 1 মিটার দীর্ঘ এবং 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি তারে 5 কেজি ভর তুমি ঝুলাই দিছো, ফলে এটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে 0.1 মিলিমিটার এবং তারের যে পয়সনের অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে 0.4। গ নাম্বারে আমাকে বের করতে বলছে তারের যে ইয়াংয়ের গুণাঙ্ক সেটা নির্ণয় করার জন্য। সো ইয়াংয়ের গুণাঙ্ক কিভাবে নির্ণয় করব আমরা? প্রথমে আমরা সূত্রটা লিখে নিই। ইয়াংয়ের গুণাঙ্ক মানে কি? ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে পীড়ন / বিকৃতি। সো পীড়ন বাই বিকৃতি যখন আমরা লিখব তখন আমাদের সূত্র যেটা আসে F ক্যাপিটাল L / A স্মল l। F মানে কি? আমি আমার তারের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি। এখানে তোমার কোনো বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করার কোনো কথা বলা নাই। সো আমরা ধরে নিব আমাদের যে 5 কেজি ভরটা আমি এই তারের ভিতরে ঝুলালাম, এই 5 কেজি ভর ঝুলানোর ফলে যেই তোমার ওজনটা তার যেটা ছিল সেই ওজনের কারণেই তারটা কি হয়ে গেল? স্ট্রেচ হয়ে গেছে। তাহলে এখানে তার ওজনটাই কি হিসেবে কাজ করবে? বল হিসেবে কাজ করবে, কারণ এটা ছাড়া আর বল দেওয়ার মতো কেউ নাই। তারটা তো অটোমেটিক নিচ থেকে স্ট্রেচ হতে পারবে না। তাহলে আমাদের F এর মান হবে 5 × 9.8। 5 × 9.8 বলের মান বের হয়ে গেছে। ক্যাপিটাল L হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য। এখন এটার আদি দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে 1 মিটার দীর্ঘ। নিচে আছে ক্যাপিটাল A। ক্যাপিটাল A হচ্ছে তোমার তারের যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আদি যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা। আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে স্ট্রেচ হওয়ার আগে তোমার তারের ব্যাসার্ধ ছিল কত? 2 মিলিমিটার। তাহলে এই 2 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে πr²।
দ্যাট ইজ পাই ইন্টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার। সো এটাই আমরা নিচে লিখব, পাই ইন্টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার ইন্টু স্মল এল। স্মল এল হচ্ছে তোমার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 0.1 মিলিমিটার, বাট আমরা যেহেতু এসআই এককের মান বের করতে হবে এই কারণে আমরা এটাকে মিটার নিয়ে গেলাম। তাহলে এই সবগুলো ভ্যালু যদি এখন উপরে বসাই, তো ইয়াংয়ের গুণাঙ্কের ভ্যালু হবে 8.89 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10 নিউটন পার মিটার ইনভার্স 2। ওকে, সো গ গেল। ঘতে বলছে উদ্দীপকের উল্লেখিত ভরের পরিমাণ কমিয়ে তুমি যদি 2 কেজি করো তাহলে তারের ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হবে। সো তারের ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, কতটুকু বৃদ্ধি পাবে সেটা বোঝার আগে আমাকে প্রথমে যেহেতু কীরূপ পরিবর্তন হবে, তাহলে কার সাপেক্ষে তুমি তুলনা করবা, পরিবর্তন হয়েছে নাকি হয় নাই। অবশ্যই তোমার আদিতে কী পরিমাণ চেঞ্জ হয়েছে সেটার সাপেক্ষে পরবর্তীতে কী পরিমাণ চেঞ্জ সেই দুইটার মানের তুলনা করতে হবে। দ্যাট মিন্স প্রথমত আমাকে বের করতে হবে তারটা যখন প্রথম অবস্থায় ছিল, সেই প্রথম অবস্থায় বা প্রথম কেজে যখন তার ভর ছিল 5 কেজি, সেই 5 কেজি ভর ঝুলানো অবস্থায় তার কী পরিমাণ ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে। তো কীভাবে বের করবো এটা, লাস্টে দেখো তোমাকে তারের পয়সনের অনুপাত দেওয়া আছে, এবং আমরা জানি পয়সনের অনুপাতের ভিতরেই শুধুমাত্র তোমার তারের যেই পার্শ্ব বলতে আমরা কি বুঝি, ব্যাসার্ধ বা ব্যাস, তারের পার্শ্বের সাথে তোমার শুধুমাত্র পয়সনের সম্পর্ক আছে, পয়সনের অনুপাতের সম্পর্ক। তাহলে আমরা জানি উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি এবং নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এই দুইটার যে রেশিও সেই রেশিওটাকেই আমরা বলি কি, পয়সনের অনুপাত। সো পয়সনের অনুপাত প্রশ্নে দেওয়া আছে তোমার কত, 0.4 ইজ ইকুয়ালস টু স্মল আর মানে হচ্ছে তোমার ব্যাসার্ধটা কতটুকু হ্রাস পাইছে, সেটা তো আমরা জানি না প্রথমে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাইছে, তাহলে সেটাকে স্মল আর 1 রাখলাম। নিচে লিখতে হবে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর হচ্ছে মানে তোমার তারের যে আদি ব্যাসার্ধ সেটা। এখন 2 মিলিমিটার হচ্ছে তার আদি ব্যাসার্ধ, দ্যাট ইজ 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 আদি ব্যাসার্ধ আমরা লিখলাম। এবং নিচে লিখতে হবে স্মল এল। স্মল এল হচ্ছে তোমার ইয়াংয়ের গুণাঙ্কের ক্ষেত্রে স্মল এল, এখানে স্মল এল সেম, যে এটা কতটুকু তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, 0.1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তাহলে 0.1 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, আর উপরে চলে যাবে ক্যাপিটাল এল যেটার দৈর্ঘ্য কত, 1 মিটার। তাহলে এখান থেকে R1 এর ভ্যালুটা পাবা যে 5 কেজি ভর ঝুলানোর সময় তোমার বস্তুটার কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, সরি ব্যাসার্ধ কি পরিমাণ হ্রাস পাইছে সেইটা। সো R1 প্রায় আসতেছে 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 8 মিটার। সো প্রথম ক্ষেত্রে তোমার R1 এর মান হচ্ছে কত এটা। দ্বিতীয় ক্ষেত্রে মানে আমি যদি ভরের মান কমায়া 2 কেজি করে ফেলি তখন তারের ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে তুমি যদি তারের দৈর্ঘ্যটা কমায় দাও, সরি তারের দৈর্ঘ্য না, তারের ভিতরে তুমি যেই ভরটা ঝুলাই দিছ সেই 5 কেজির পরিবর্তে এখন যদি তুমি 2 কেজি ভর ঝুলাই দাও, তারটা আগে যেই পরিমাণ স্ট্রেচ হয়েছে এখন কি একই পরিমাণ স্ট্রেচ হবে, এখন কিন্তু একই পরিমাণ স্ট্রেচ হবে না। তাহলে প্রথমত তোমাকে বের করে নিতে হবে তারটা কি পরিমাণ স্ট্রেচ হবে, সেই স্ট্রেচ হওয়া ভ্যালুটা, অর্থাৎ স্মল এল এর মান তোমাকে প্রথমে বের করতে হবে। বাট স্মল এল তো তুমি আর পয়সনের অনুপাত থেকে বের করতে পারবা না, কারণ স্ট্রেচিং যদি ভিন্ন হয় তোমার পয়সনের অনুপাত ঠিক থাকবে কিন্তু তোমার স্মল আর অর্থাৎ ব্যাসার্ধের যেই পরিবর্তন সেটাও ভিন্ন হবে। তাহলে প্রথমত আমরা ইয়াংয়ের গুণাঙ্ক যেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে সেটা থেকে আমরা বের করব আমাদের এফ এর মান যখন 2 কেজিতে চলে যাবে, অর্থাৎ 2 ইন্টু 9.8 হবে, তখন আদি দৈর্ঘ্য আগের মতো 1 থাকবে, এও কিন্তু আমাদের চেঞ্জ হবে না। এই হচ্ছে আমাদের আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার। বাট আমাদের চেঞ্জ হবে কি স্মল এল এর মান, এটা আমরা স্মল এল প্রাইম দিয়ে দিলাম। সো আমাদের ইয়াংয়ের গুণাঙ্কের মান কত পাইছিলাম, 8.89 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10। সো এই পুরো ভ্যালু থেকে আমাদের প্রথমত এল প্রাইমটা ক্যালকুলেট করতে হবে। সো এল প্রাইম হচ্ছে 1.754 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 মিটার। সো এল প্রাইমের ভ্যালু যখন বের হবে তখনই আমাদের আর প্রাইম ভ্যালুটা বের করতে হবে। বাট পয়সনের অনুপাত কি থাকবে, আগেরটাই থাকবে। সো পয়সনের অনুপাত সেম আছে, আমাদের যে কাজটা করতে হবে এখন উপরে আর প্রাইম বের করতে হবে, ক্যাপিটাল আর, নিচে এল প্রাইম ডিভাইড বাই ক্যাপিটাল এল। সো আর প্রাইম যদি এখন আমরা বের করি, ক্যাপিটাল আর, স্মল এল এবং ক্যাপিটাল এল এই সবগুলো ভ্যালু আমরা জানি
সো এই সবগুলো যদি বসাও, এক্ষেত্রে আর প্রাইম হবে 1.4 ইন্টু 10⁻⁻8 মিটার। তাহলে R1 এবং R2, আর প্রাইম লিখছি আমরা, এটাকে R2 দিয়ে দিলে R1 এবং R2 এই যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালু কি সমান? না, সমান না। তাহলে কীরূপ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা এখন আমরা যদি বের করে দিই, আমরা দেখতেছি ডেল্টা R সেটা হবে R1 মাইনাস R2, দ্যাট ইজ 8 মাইনাস 1.4 ইন্টু 10⁻⁻8 মিটার। তাহলে সেটা কথা হবে 6.6 ইন্টু 10⁻⁻8 মিটার। সো এটা হচ্ছে সলিউশন। একটা উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, সো একটা নির্দিষ্ট হাইটে সে 3.08 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এখন মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর এখানে তোমাকে প্রশ্নে দেওয়া আছে। তোমাকে গতে বের করতে বলছে উপগ্রহটার উচ্চতা কত সেটা নির্ণয় করো। সো আমরা জানি উপগ্রহের ক্ষেত্রে ভেলোসিটির যে ইকুয়েশন সেটা হচ্ছে রোটোবার জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা যদি আর প্লাস এইচ বের করতে চাই, উভয় পাশের প্রথমে বর্গমূল করতে হবে। বর্গ করলে এখানে হবে জি এম, নিচে হবে ভি স্কোয়ার, অথবা ক্যাপিটাল এইচ এর মান হবে তোমার জি ক্যাপিটাল এম বাই ভি স্কোয়ার মাইনাস আর, এখানে জি এর মান দেওয়া আছে প্রশ্নে 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু ভরের মান দেওয়া আছে 6 ইন্টু 10⁻24, ভেলোসিটি হচ্ছে 3080। সো কিলোমিটার থেকে আমরা মিটারে নিয়ে গেলাম, আর 6 আর তোমার ব্যাসার্ধ হচ্ছে কত 6400 কিলোমিটার। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা দেখব 3.5 ইন্টু 10⁻7 মিটার আসতেছে অ্যান্সার। অর্থাৎ আমার উপগ্রহের উচ্চতা ছিল কত? 3.5 ইন্টু 10⁻7। আচ্ছা, সো এখন ঘ নাম্বারটা দেখি কি বলছে। উপগ্রহটি তোমার ভূস্থির উপগ্রহ কি না তা গাণিতিকভাবে যাচাই করো। সো আমরা জানি কোন একটা উপগ্রহ যখন ভূস্থির উপগ্রহ হয় তখন তার যে দোলনকাল সেটা হয় 24 ঘন্টা। সো আমরা এই যে উপগ্রহটা সম্পর্কে প্রশ্নে উল্লেখ আছে, সেই উল্লেখিত উপগ্রহের যে দোলনকাল সেই দোলনকালটা বের করব। সো দোলনকালের ইকুয়েশন কি? আমরা জানি দোলনকালের ইকুয়েশন হচ্ছে 2π রোটোবার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জিএম। তাহলে 2π ইন্টু রোটোবার অফ আর প্লাস এইচ হোল কিউব, আর এর মান তো আমরা জানি 6.4 ইন্টু 10⁻6, এইচ এর মান প্রশ্নে আমরা গতে বের করছি 3.5 ইন্টু 10⁻7 ডিভাইড বাই জিএম। সো জি এর মান প্রশ্নে দেওয়া আছে, ক্যাপিটাল এম এর মানও কিন্তু প্রশ্নে দেওয়া আছে। সো এই পুরো সবগুলা ভ্যালু যদি এখানে বসাও 83,538.82 সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় তো আমরা জানি 24 ঘন্টায় 86,400 সেকেন্ড হয়। অর্থাৎ কাউকে যদি তোমার ভূস্থির উপগ্রহ হইতে হয় তাহলে 86,400 সেকেন্ড এটা হইতে হবে তার দোলনকাল। বাট এখানে দোলনকাল কত আছে? 83,538 সেকেন্ড। তাহলে আমরা বলবো যে আমাদের যে উপগ্রহের কথা বলা আছে সেই উপগ্রহটা একটা ভূস্থির উপগ্রহ নয়। ওকে, সো এটা হচ্ছে এখানের অ্যান্সার। একটা সেকেন্ড দোলক আমার ঠাকুরগাঁওয়ে সঠিক সময় দেয়, কিন্তু দার্জিলিংয়ে নিয়ে গেলে সে দিনে 30 সেকেন্ড স্লো যায়। এখন পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। প্রথমে আমাকে বের করতে বলছে দোলকটার কার্যকরী দৈর্ঘ্য কত সেটা বের করতে। সো আমরা জানি দোলক কার্যকরী দৈর্ঘ্য যেহেতু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, তুমি তাকে দার্জিলিংয়ে নিয়ে কার্যকরী দৈর্ঘ্য পরিমাপ করো অথবা তোমার ঠাকুরগাঁওয়ে তোমার কার্যকরী দৈর্ঘ্য পরিমাপ করো, দুই জায়গায় সেম হবে কার্যকরী দৈর্ঘ্য, কিন্তু দুই জায়গার দোলনকাল ভিন্ন ভিন্ন হবে, এটা প্রশ্নেই তোমাকে বলা আছে। তাহলে আমরা ঠাকুরগাঁওয়ের ইনফরমেশনগুলো যেহেতু সবগুলোই দেওয়া আছে, আমরা ঠাকুরগাঁওয়ের ইনফরমেশনগুলো ইউজ করব এবং দোলনকালের জন্য t=2 সেকেন্ডকে সিলেক্ট করব, কারণ ঠাকুরগাঁও সেটা সঠিক সময় দেয় এবং একটা সেকেন্ড দোলকের দোলনকাল আমরা জানি 2 সেকেন্ড। তাহলে t=2π রোটোবার এল ডিভাইড বাই জি। তো এখান থেকে যদি আমরা এল এর মান বের করি তাহলে এল এর মান হবে আমাদের 2 স্কোয়ার ইন্টু 9.8, নিচে হবে 4π স্কোয়ার। ওকে, সো এটা যদি ক্যালকুলেট করি আমরা দেখব প্রায় 0.994 মিটারের কাছাকাছি আসতেছে আমাদের অ্যান্সার। সো দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এটা। ঘ নাম্বারে আমাকে বলছে তাপমাত্রাকে অগ্রাহ্য করে সমুদ্র সমতল থেকে দার্জিলিংয়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা।
এখানে তাপমাত্রার কথাটা কেন আসছে এই জিনিসটাকে আগে তোমাদের একটু বোঝাই নাই। এখানে যে তারটা দিয়ে তোমার যে দোলকটা, সরল দোলকটা তৈরি আছে সেকেন্ড দোলকটার, এটার যে তারের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে। যেমন তাপমাত্রা যদি বাড়াও তাহলে আমরা জানি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অথবা তাপমাত্রা কমাইলে তারের দৈর্ঘ্য সংকুচিত হয়ে যায়। তো সেই সংকোচন প্রসারণটা তোমাকে নেগলেক্ট করতে বলছে। নেগলেক্ট করে তোমার সমুদ্র সমতল থেকে দার্জিলিংয়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা সেটা দেখাতে বলছে। সমুদ্র সমতল মানে অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠটাকে আমরা বুঝছি, কারণ সমুদ্র সমতল এবং পৃথিবীর পৃষ্ঠ দুইটাই সেম। তাহলে সমুদ্র সমতল থেকে দার্জিলিংয়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা, অর্থাৎ আমাদের স্মল এইচ নির্ণয় করব, যেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে দার্জিলিং সেটাতে। সো প্রশ্নে তো এখানে বলা আছে যে দার্জিলিংয়ে নিয়ে গেলে সে 30 সেকেন্ড স্লো যায়। তাহলে 30 সেকেন্ড স্লো যায় মানে কি? এখানে 30 সেকেন্ড স্লো যায় কতটুকুতে? একদিনে। এখন একদিনে কতটুকু সময় হওয়া উচিত? একটা সেকেন্ড দোলক তার যে মেকানিজম সেটা হচ্ছে সে প্রতি সেকেন্ডে একবার পূর্ণ দোলন দিবে না, প্রতি সেকেন্ডে একবার অর্ধ দোলন দিবে। তাহলে সে এক সেকেন্ডে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যাবে, ফলে 1 সেকেন্ড হবে, আরেকবার ফিরে আসবে 2 সেকেন্ড হবে। এটা হচ্ছে তার দোলনকাল। তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ড দোলকের যেই প্রতিটা অর্ধ দোলন আছে, সেই প্রতিটা অর্ধ দোলন তোমার বাহ্যিকভাবে পরিবেশের যে 1 সেকেন্ড সেটাকে রিপ্রেজেন্ট করবে। এখন আমরা জানি অন্য একটা অবস্থানে নিয়ে গেলে দোলনকাল চেঞ্জ হইতে থাকলে তোমার দোলন সংখ্যাটা চেঞ্জ হবে। দোলন সংখ্যা চেঞ্জ হওয়ার মানে এই না তোমার বাহ্যিক যে পরিবেশের যে সময়টা যাওয়ার কথা সেটা কিন্তু আগের মতোই যাবে। তার মানে একদিনে যদি তুমি একটা এক্সপেরিমেন্ট করো একটা সরল দোলক নিয়ে দার্জিলিংয়ের উপরে, তখন দেখবা একদিন যখন যাবে তখন তোমার হাতঘড়িতে যেটা কারেক্ট টাইম দিবে সেটা কিন্তু 86,400 সেকেন্ডই দেখাবে। বাট তোমার যে দোলকটা সেটা কিন্তু তার দোলনকাল হারাই ফেলছে। যেমন এটার দিয়ে তুমি একটু বোঝার চেষ্টা করো। ধরো এটার দোলনকাল যদি আমি বলতাম যে 3 সেকেন্ড হয়ে গেছে, তার মানে কি সেই সরল দোলকটা এক পাশ থেকে আরেক পাশে যাইতে 1.5 সেকেন্ড সময় লাগাইছে, আবার আরেক পাশ থেকে এই পাশে আসতে 3 সেকেন্ড সময় লাগছে। তাহলে মোট 3 সেকেন্ডে সে কয়বার অতিক্রম করছে? 2 বার অতিক্রম করছে। বাট আমরা তো আমাদের হাতে তো হাতঘড়ি নাই যে কত সেকেন্ড সময় লাগছে সেটা মাপার মতো কোনো সিস্টেম নাই। আমরা শুধুমাত্র সময় গণনা করতেছি। এই দোলকটা এই পাশ থেকে ওই পাশে গেলে এটাকে ধরে নিতেছি 1 সেকেন্ড, আবার ওই পাশ থেকে এই পাশে আসলে এটাকে ধরে নিতেছি কি আরেক সেকেন্ড। সো এরকমভাবে দোলকটা কতবার এরকমভাবে দোলাদুলি করছে সেই ভ্যালুটা আমরা বের করছি, যেটা আমরা আমাদের আমাদের একটা দিন শেষ হওয়ার পরে যে সংখ্যাটা আমরা পাইছি সেই সংখ্যাটার সাথে অ্যাকচুয়াল দিনের যে সংখ্যাটা সেটাকে আমরা কাউন্ট করছি। কাউন্ট করে আমরা কত পাইলাম? 30 সেকেন্ড স্লো পাইলাম। অর্থাৎ আমি যতবার মাপছি এখানে মেজারমেন্ট করছি সেটা হচ্ছে 86,400 থেকে 30টা আমি ভুল পরিমাপ দিছি। বাট ভুল পরিমাপ দেই আর যেই পরিমাপ দেই না কেন, 86,400 মাইনাস 30 এতটা অর্ধদোলন দিতে, এতটা অর্ধদোলন তো আমি মাপছি আমার সেই সরল দোলকের, সেই এতটা অর্ধদোলন দিতে আমার সরল দোলকের টাইম লাগছে কতটুকু? একদিনে তো টাইম লাগছে 86,400 সেকেন্ড। তাহলে আমার অর্ধদোলনটা একটা অর্ধদোলন দিতে কতটুকু টাইম লাগাবে? 86,400 মাইনাস 86,400 মাইনাস 30 সেকেন্ড। এখন দুইটা অর্ধদোলন দিতে যে টাইমটা লাগে আমরা জানি সেটাকে আমরা বলি দোলনকাল। তাহলে 86,400 ইন্টু 2 ডিভাইড বাই 86,400 মাইনাস 30 সেকেন্ড, এটা প্রায় 2.00069 সেকেন্ড আসতেছে অ্যান্সার। তাহলে আমাদের ওই পরিবর্তিত পজিশনে আমাদের টি এর মানটা বের হয়ে গেল, টি প্রাইমটা এত। তাহলে পরিবর্তিত পজিশনে অর্থাৎ ওই পজিশনে তোমার সরল দোলকের দৈর্ঘ্য তো আর চেঞ্জ হবে না। তাহলে দোলনকালের ইকুয়েশনের দৈর্ঘ্য যদি চেঞ্জ না হয়, কোন জিনিসটা চেঞ্জ হয়েছে যার ফলে তোমার দোলনকালটা পরিবর্তন হয়ে গেছে? জি এর মান, অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়েছে। তাহলে অভিকর্ষ ত্বরণটা যদি এখন বের করো ওই পজিশনে জি প্রাইমটা কত হবে সেটা কীভাবে বের করতে পারো? ওই পাশে স্কোয়ার করো, তাহলে 4 পাই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এল ডিভাইড বাই টি স্কোয়ার। সো ক্যাপিটাল এল এর মান কিন্তু আমরা বের করছিলাম গতে 0.994। সো এখানে সবগুলো ভ্যালু আমরা জানা আছে। এটা হচ্ছে টি প্রাইম স্কোয়ার। সো এটার ভ্যালু আসতেছে তোমার 9.8036 মিটার পার সেকেন্ড ইনভার্স 2।
এখন আমরা জানি ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ খুব বেশি পরিবর্তন কিন্তু নাই। বাট পরিবর্তন না হলেও আমরা বের করবো যে কতটুকু চেঞ্জ হয়েছে। সো আমাদের জি প্রাইম ডিভাইড বাই জি যদি আমরা এখন বের করি, সেটা হবে নিচে হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার আর উপরে হবে আর স্কোয়ার। এটা কি থেকে কোত্থেকে লিখলাম? আমরা জানি অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে আমরা যদি উভয় পাশে এখন বর্গমূল করি এবং আর প্লাস এইচকে এক পাশে নিয়ে যাই, তাহলে আর প্লাস এইচ ডিভাইড বাই আর হচ্ছে বর্গমূল অফ জি ডিভাইড বাই জি প্রাইম, অথবা আমার যে এখানে এইচের ভ্যালু হবে সেই এইচটা হচ্ছে আমার রুট ওভার জি বাই জি প্রাইম ইন্টু আর মাইনাস আর। ঠিক আছে? সো এই সবগুলো ভ্যালু কাউন্ট করে আমরা এখন এইচের মানটা বের করব। সো কিলোমিটার এককে যদি আমরা ডিরেক্ট বের করি মানটা, এটা দেখবো আমাদের 2.18 কিলোমিটার আসতেছে আমাদের অ্যান্সার। তার মানে দার্জিলিংয়ের হাইট 2 কিলোমিটার, যেটা আমাদের মানে আমাদের যে ভ্যালিডিটির কথা যদি আমরা বলি 2 কিলোমিটার উচ্চতা কোন একটা জায়গা হওয়াটা এটা পসিবল। ওকে, তাহলে ঘয়ের অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, একটা লবণাক্ত কোনো একটা হ্রদের তলদেশ থেকে তুমি পানির উপরে তলে আসায় একটা বুদবুদের গ্যাসের আয়তন দেখতে পাইলা 3 গুণ হয়, বা একটা বুদবুদের ব্যাস 3 গুণ হয়। আয়তন না, ব্যাস দেখতে পাইছো 3 গুণ হয়। হ্রদের পানির সর্বোচ্চ টেম্পারেচার সমান এবং লবণাক্ত পানির ঘনত্ব তোমাকে দেওয়া আছে 1020 কেজি পার মিটার কিউব, এবং হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল। তাহলে আমাকে গতে বের করতে বলছে ওই হ্রদের গভীরতা কত হবে সেটা। আচ্ছা, সেটা যদি বের করতে চাই আমাদের, তাহলে প্রথম আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি একটা হ্রদের সারফেস আঁকলাম এটা, এবং হ্রদের তলদেশ আঁকলাম এটা। সো তলদেশ থেকে একটা বুদবুদ সারফেসে আসার ফলে তার আয়তন বেড়ে যাবে, এটা তো আমরা বুঝছি। বাট আয়তন কতটুকু বাড়বে সেটা আমরা জানি না। এটার যদি আদি আয়তন V1 হয়, V1 পরিবর্তিত আয়তন হবে V2। এখন আমাকে আদি আয়তন কত হবে সেটা পরবর্তী আয়তনের সাথে সম্পর্ক দেওয়া নাই, আমাকে বলা আছে তার যদি আদি ব্যাসার্ধ বা আদি ব্যাস যদি হয় D, পরিবর্তিত ব্যাস হয়ে যাবে 3D। তাহলে ব্যাস যেহেতু 3 গুণ বেড়ে গেছে, আমরা বলতে পারি না ব্যাসার্ধ কয় গুণ বেড়ে গেছে? 3 গুণ বেড়ে গেছে। এখন ভলিউমের সাথে ব্যাসার্ধের ঘনমূলের সম্পর্ক আছে। এখন যেহেতু ঘনমূলের সম্পর্ক, তোমার যদি ব্যাসার্ধ 3 গুণ বাড়ে তাহলে ভলিউম কত গুণ বাড়বে? 8 গুণ বাড়বে না? তার মানে V হচ্ছে তোমার 8V যদি V1 হয় V। সো ভলিউম রিলেটেড কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আমাদের দরকার কি? হ্রদের গভীরতা। এখন হ্রদের গভীরতা আমরা সেটাকে ধরে নিলাম H। এখন হ্রদের তলদেশ থেকে উপরে আসার ফলে আমরা বুঝছি যে চাপ ভিন্ন ভিন্ন হবে। হ্রদের তলদেশের চাপকে আমরা লিখলাম P1 এবং উপরিপৃষ্ঠের চাপকে আমরা ধরলাম কত? P2। তাহলে এখানে যেহেতু তোমাকে বলছে প্রশ্নে যে হ্রদের তাপমাত্রা সর্বোচ্চ সমান, এই জিনিসটা দিয়ে তোমাকে দুইটা জিনিস এনশিওর করছে এখানে প্রশ্নে। এক তো হচ্ছে তুমি এখানে বয়েলের সূত্র ফলো করতে পারবে, কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে বয়েলের সূত্র মেনে চলে আদর্শ গ্যাস। এবং দ্বিতীয়ত, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে তোমার লবণের পানির যে ঘনত্ব, পানির ঘনত্ব সব জায়গায় কী থাকে? সেম থাকে। সো ঘনত্বকে কনস্ট্যান্ট রাখার জন্যে এবং তাপমাত্রা কনস্ট্যান্ট রাখছে, এই তাপমাত্রা কনস্ট্যান্ট রাখার রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ঘনত্বকে কনস্ট্যান্ট রাখা, আরেকটা হচ্ছে বয়েলের সূত্রে মানানো। তাহলে যেহেতু বয়েলের সূত্র মেনে চলে, এখানে আমরা লিখতে পারি P1V1 = P2V2। তাহলে P1 মানে হচ্ছে তোমার পৃষ্ঠদেশের তাপমাত্রা, পৃষ্ঠদেশের চাপ। এখন পৃষ্ঠদেশে তোমার কি কি চাপ আছে খেয়াল করো তো। একেবারে সারফেসে তোমার যেই লেয়ারটা আছে, এই লেয়ারের উপর কোনো বস্তু যদি থাকে, সেই বস্তুর উপর এখানে ভিতরে যে তরলগুলো আছে, সেই তরলগুলা তার নিজের একটা চাপ থাকবে না? আমরা জানি তরলের ভিতরে যখন আমরা যাই তখন আমরা H ρg পরিমাণ চাপ ফিল করি। সো এই পরিমাণ চাপ তো থাকবেই, তার উপর এই চাপের উপর পরিবেশও তো তোমার উপর এক্সট্রা করে চাপ দিয়ে রাখতেছে না? সো বাইরে থেকে যে লেয়ারটা আছে পৃষ্ঠের ভিতরে, পৃষ্ঠে কিন্তু পরিবেশও চাপ দিতেছে। সো পরিবেশের যে 10⁵ প্যাসকেল চাপ সেটাও তুমি ফিল করবা, এবং তোমার উপর যে পানি চাপ দিতেছে সেটাও তুমি ফিল করবা। সো এখানে যে বস্তুটা সেটা দুইটা চাপ ফিল করবে। সো এটা হচ্ছে তার টোটাল চাপ ইনটু আয়তন। সো নিচের আয়তনকে আমরা V ধরছি, তাহলে উপরের চাপ হচ্ছে 10⁵ এবং উপরের আয়তন হচ্ছে 8V। তাহলে প্রথমত V কাটা,
আমাদের এইচ এর মান দরকার, ঘনত্ব আমাকে নিতে হবে কত, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা 1020। যেহেতু লবণাক্ত পানির ঘনত্ব, তাহলে সেটার ঘনত্ব 1000 থাকবে না। সো 1020 ইন্টু 9.8 ইন্টু 10⁵ ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 10⁵, অর্থাৎ এইচ ইন্টু 1020 ইন্টু 9.8 হচ্ছে তোমার 7 ইন্টু 10⁵। তাহলে তোমার এইচ এর মান এখানে ক্যালকুলেট করে ফেলতে পারবা। উপরে হবে 7 ইন্টু 10⁵, এবং নিচে হচ্ছে 1020 ইন্টু 9.8। তাহলে এটার রেজাল্ট আসতেছে প্রায় 70.028 মিটার। তাহলে আমাদের হ্রদের যে গভীরতা সেটা হচ্ছে 70.028 মিটার। ঘ নাম্বারে আমাকে বলছে উদ্দীপকের হ্রদটি মিঠা পানির হলে হ্রদের গভীরতার তারতম্য হবে কি। সো এটা দিয়ে তোমাকে কি বোঝানোর চেষ্টা করছে প্রশ্নে, মিঠা পানির হ্রদ, এবং প্রশ্নে যেই পানিটার বৈশিষ্ট্যের কথা বলা আছে, প্রশ্নে বলা আছে তোমার লবণাক্ত পানির হ্রদ। তাহলে লবণাক্ত পানি এবং মিঠা পানির ভিতরে কি সম্পর্ক? লবণাক্ত পানি হচ্ছে তোমার নর্মাল যে পানি থাকবে H2O, সেই H2O এর সাথে অনেকগুলা সল্ট সহ মিশ্রণ থাকবে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরকম অনেক পানি থাকবে। সো ওই পানিগুলোর জন্যে পানির যে ঘনত্ব সেটা গ্রেটার দেন 1000 কিন্তু হয়ে যায়। সো ঘনত্বের মান গ্রেটার দেন 1000 থাকে লবণাক্ত পানির ঘনত্ব, যেটা প্রশ্নে দেখলাম 1020 কেজি পার মিটার কিউব। কিন্তু যদি তোমার মিঠা পানি হয়, তখন এই লবণের যে পার্টিকেলগুলো সেগুলো থাকে না, তখন তোমার রোকে পানির যেই অ্যাকচুয়াল ঘনত্ব, সেই অ্যাকচুয়াল ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, সেটাই তুমি ধরতে পারো। তার মানে উচ্চতার চেঞ্জটা তোমার ঘনত্বের চেঞ্জের কারণে হবে। তাহলে তুমি গতে যে পার্টটা দিয়ে এই উচ্চতা বের করছো, এই যে অংশে, অথবা আমরা প্রথম অংশের ক্ষেত্রে চিন্তা করি না কেন, বাকি সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের এইচের চেঞ্জ করতে হবে। কারণ তোমাকে বলছে হ্রদের গভীরতার তারতম্য হবে কি না। তাহলে গভীরতার যদি তারতম্য বের করতে চাও, তাহলে বাকি সব কিছুকে কনস্ট্যান্ট রাখতে হবে। মানে বুদবুদের গ্যাস যে ব্যাস তোমার 3 গুণ হয়েছে, সেটাকে 3 গুণ ধরেই তোমার করতে হবে, এবং তাপমাত্রা যে সর্বদা কনস্ট্যান্ট সেটাকেও ধরে রাখতে হবে। তার মানে আমাদের যে এইচের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, 7 ইন্টু 10⁵, নিচে 1020 জায়গায় 1000 হবে ইন্টু 9.8, বাকি সব আগের মতোই থাকবে। তাইলে 1020 জায়গায় শুধুমাত্র তুমি 1000 বসাইলে তোমার অ্যান্সার আসবে 71.42 মিটার। তার মানে তুমি উচ্চতার যে পরিবর্তনটা পাবা ডেল্টা এইচ, সেটা হবে তোমার এইচ প্রাইম মাইনাস এইচ, যেটা দ্যাট ইজ 71.42 মাইনাস 70.028। তাহলে 71.42, এটা থেকে যদি আমি বাদ দিই 70.028, 1.392 মিটারের উচ্চতার পরিবর্তন হবে যদি আমার মিঠা পানি না হয়, লবণাক্ত পানি না হয়, সেটা মিঠা পানির হ্রদ হতো।